সোশ্যাল মিডিয়া এখন আমাদের জীবনের একটা অত্যাবশ্যকীয় পার্ট হয়ে গেছে। আমরা চাই বা না চাই সোশ্যাল মিডিয়ায় আমাদের যেতে হয়। আমাদের ফ্রেন্ডশিপ, আমাদের যে সোশ্যাল কানেকশন, এমনকি আমাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগও এখন অনেকটা সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গেছে। কিন্তু বিপদ হয়ে গেছে যে এই সোশ্যাল মিডিয়ায় যখন আমরা ঢুকি তখন আমরা অনাকাঙ্ক্ষিতভাবে এমন কিছু সংবাদ, ছবি, দৃশ্য, ভিডিও, রিলস বা বিভিন্ন ফর্মে আমাদের কাছে আসে যেগুলো অত্যন্ত বিব্রতকর এবং সেগুলো আমাদের জন্য অস্বাস্থ্যকর বটে। কিন্তু অসহায়ের মতো সেগুলো আমাদেরকে দেখতে হয়, তার কারণ ফেসবুক অ্যালগরিদম সেইগুলোকেই বেশি প্রমোট করে যেগুলো বেশি মানুষ দেখে। আর সবসময় মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি, খারাপ জিনিসের প্রতি, নেতিবাচক জিনিসের প্রতি আগ্রহটা বেশি থাকে এবং সেগুলো মানুষ বারবার ক্লিক করে। বিশেষ করে আমাদের মতো দেশে যেখানে মানুষের কাজের চেয়ে আকাজ বেশি, অনেক সময় হাতে তাদের কোনো ক্রিয়েটিভ কাজ নাই, সুতরাং তারা এইগুলো নিয়েই ঘাটাঘাটি করে আর সেগুলো তখন বেশি পরিমাণে নিউজ ফিডে আসতে থাকে। সুতরাং আপনি চান বা না চান আপনার সামনে এরকম কিছু দৃশ্য, এরকম কিছু ঘটনা, এরকম কিছু বিষয় এসে হাজির হবে বারবার। কিছুদিন আগে আমরা বেশ যন্ত্রণায় ছিলাম মুস্তাক তিশা নিয়ে। সে এক বিব্রতকর অবস্থা, ফেসবুক খুললেই শুধু মুস্তাক আর তিশা। আর এখন তো ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে আমার মতো, সুতরাং তারা যে কোনো একটা বিষয় পেলে সেইটাকে কপচায় রং চং মাখিয়ে সত্য মিথ্যা যোগ করে সেটিকে একেবারে এমন পর্যায়ে নিয়ে যায় যে সেটি তখন ফেসবুক আরো বেশি পরিমাণে প্রমোট করতে থাকে, সুতরাং সামনে এসেই যায়। তো মুস্তাক তিশার বিষয়টা তো আসলো, সেটি আমরা হজম করলাম। যাই হোক, একটা সময় সেটি থেমে গেল। আমরা মনে করলাম যে বোধহয় বাঁচা গেল, অন্তত বাবা কিছুটা হলেও আমরা রেহাই পেলাম। ওমা, এখন আবার দেখি এই গত বেশ কিছুদিন থেকে মামুন লায়লা, আপনারা বোধহয় সবাই ইতিমধ্যে জেনে গেছেন, এই নাম দ্বিতীয়বার বলার কোনো দরকার হয় না, এত বেশি পরিচিত হয়ে গেছে এরা এসে কি না করেছে, মানে দুই পক্ষই একসাথে আলাদা আলাদা করে, এবং তাদেরকে নিয়ে আবার মানুষের যে মাতামাতি। একটা সেলুন উদ্বোধনে আপনারা দেখেছেন যে লাখ লাখ মানুষ, এত সেলিব্রিটি হয়ে গেছে একটা টিকটকার যে সেখানে লাখ লাখ মানুষ, অবশ্য যারা গেছে তারাও সেই লেভেলের, যেরকম রুহু সেরকম ফেরেশতা। কিন্তু প্রশ্ন হলো যে এই নাটকগুলো আমাদের সামনে মঞ্চায়িত হচ্ছে এবং এই ধরনের অসামাজিক কার্যকলাপগুলো আমাদের ফেসবুকে আসছে বা আমাদের সোশ্যাল মিডিয়াতে আসছে, আমাদের সন্তানরা দেখছে, আমাদের পরের প্রজন্ম দেখছে, আমাদের ছোটরা দেখছে, বড়রা দেখছে, সবাই দেখছে, কিন্তু এটির কোনো প্রতিকার হচ্ছে না। ফেসবুকের উপরে বাংলাদেশ সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই, এটা ঠিক আছে, কিন্তু দেশের আইন শৃঙ্খলা, নীতি, নৈতিকতা এগুলোর ব্যাপারে তো সরকারের কিছু করার আছে। আমরা তো দেখি পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে অনেক কাজ করে, পার্কে যে ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে আসে, হোটেলে যে ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে আসে, কিন্তু এই ধরনের ঘটনার ক্ষেত্রে কি সরকারের কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েছে? আমার চোখে অন্তত পড়েনি। সর্বশেষ খবর কি হলো? সর্বশেষ হলো যে তারা তো বহুবার বহু নাটক করেছে, তারা বিবাহ বহির্ভূতভাবে বছরের পর বছর একসাথে থেকেছে, এটি তারা ওপেনলি স্বীকার করেছে, যেটি আমাদের দেশের রাষ্ট্রীয় আইনেও নিষিদ্ধ এবং ধর্মীয় আইনে তো বটেই। তারপরে তারা সেটি ঘোষণা দেওয়ার পরও তাদের বিরুদ্ধে কোনো রকম আইনি ব্যবস্থা নেওয়া হয় না। আইনের একটা খুব চমৎকার ব্যাপার আছে, পুলিশ দেখবেন প্রায় বলে যে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিব। মানে বিষয়টা এরকম যে পুলিশের সামনেও যদি একটি ঘটনা ঘটে তাহলেও পুলিশ সেটির ব্যাপারে কোনো অ্যাকশনে যায় না যদি কেউ অভিযোগ না করে। দুর্ভাগ্যজনক একটা ব্যাপার এবং একটা কাগজের ব্যাপার হয়ে গেছে। অভিযোগ পেলে তখন আমরা ব্যবস্থা নিব। আবার কখনো কখনো আমরা দেখি যে অভিযোগ ছাড়াই ব্যবস্থা নিচ্ছে কারো কারো ক্ষেত্রে, পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে। এটি নির্ভর করে পুলিশ এটিকে কিভাবে দেখছে এবং যে ব্যক্তিরা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা কতটা প্রভাবশালী, তারা কতটা প্রতিপত্তিশালী সেটির উপরে। এখন সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে সেটি হলো যে মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ কি? অভিযোগ হচ্ছে লায়লা তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের অভিযোগ এনেছে। লায়লা নিজে বহুবার স্বীকার করেছে যে সে মামুনকে ভালোবাসে, মামুন আর সে একসাথে থাকে, তাদের বিয়ে হয়েছে কি হয়নি এ ব্যাপারে সেও কখনো খোলাসা করে নাই, সবসময় বলেছে যে সময় হলে বলবো। এবং এই ভদ্রমহিলা কেমন রুচির একজন মানুষ যে তার ছেলের চাইতেও ছোট বয়সে, তার নাতির বয়সী হবে এরকম একটা ছেলের সাথে সে লিভ টুগেদার করছে, সে তাকে প্রচন্ড ভালোবাসে, লোকের সামনে জনসমক্ষে সে তার ঘাম মুছিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন এটা আসলে তাদের পেশা, তারা এটা করেই টিকটক, ফেসবুক, রিলস বেচে খায়, এটা ঠিক আছে, কিন্তু তাই বলে এগুলো তো একটা নীতি নৈতিকতা থাকতে হবে। এবং বুঝতাম যে তোমাদের এইটা করে যদি পেশা হয় তাহলে আবার এই নাটক কেন, এর মধ্যে
মধ্যে আবার এই কেস কামারি এগুলোর মধ্যে কেন আসবে? তো অভিযোগ কি? অভিযোগ হলো তাকে ধর্ষণ করেছে। মামুন একাধিক সাক্ষাৎকারে বলেছে, আমি নিজে শুনেছি, মামুন একাধিক সাক্ষাৎকারে বলেছে যে সে লায়লার বাসায় থাকলেও সে আলাদা রুমে থাকে। লায়লা সাংবাদিকদেরকে ডেকে নিয়ে তার ঘর দেখিয়েছে যে এখানে একটাই মাত্র বেডরুম, অর্থাৎ সে প্রমাণ করতে চেয়েছে যে মামুন আর সে এক বিছানায়। একজন মধ্যবয়স্ক মহিলা, তার বাচ্চা কাচ্চা আছে, হয়তো ডিভোর্সি মেবি, সেই মহিলা একটা বাচ্চা ছেলেকে নিয়ে এক রুমে থাকে গত 3-4 বছর, তার ভাষায় 4.5 বছরের মতো তাদের এই সম্পর্কটা কন্টিনিউ করছে এবং তারা একসাথে ছিল। বারবার সে প্রমাণ করার চেষ্টা করেছে। আজকে এসে সে ধর্ষণ মামলা করেছে। হাস্যস্কর ব্যাপার। ধর্ষণের সংজ্ঞাটা কি? কারো ইচ্ছার বিরুদ্ধে যদি তার সাথে সহবাস করা হয় সেটি হচ্ছে ধর্ষণ। এই মহিলার সাথে কি মামুন যদি তাকে ধর্ষণ করে থাকে সেটিকে কি ধর্ষণ বলা যাবে কিনা এটি প্রশ্ন। এবং এই মামলাগুলো নেয়ার আগে কি পুলিশ তদন্ত করে দেখার প্রয়োজন মনে করে কিনা, বা এই মামলাগুলো আসলে কোনো মেরিট আছে কিনা, যে 4 বছর একসাথে থেকে তারা স্বেচ্ছায় একসাথে থেকে তারপরে বিয়ের প্রলোভন দেখি এরকম একটা মহিলা তাকে নাকি সে প্রলোভন দেখিয়েছে। মামুন আবার উল্টো অভিযোগ তুলেছে যে সে তাকে দিয়ে ব্যবসা করিয়ে নিয়েছে। এনিওয়ে, আমরা বিতর্কে না যাই। এখন প্রশ্ন হলো যে এই যে ভদ্র মহিলা, প্রথমে মামুনের কথায় আসি। মামুন কি আসলে আমাদের সোসাইটিতে? মামুন কি? মামুনকে দেখে ছেলেমেয়েরা কি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে। তারা মনে করছে লেখাপড়া করে আর কি হবে। মামুনের মতো যদি চুল রঙিন করে একটু উল্টাপাল্টা ভিডিও বানায় যদি লাখ লাখ টাকা ইনকাম করা যায়, তার একাধিক মোটরসাইকেল, তার গাড়ি বাড়ি, তার শান শওকত, তার যে জৌলুস, তার যে পরিচিতি, তার যে ফ্যান ফলোয়ার, এটা দেখে এখনকার তরুণ প্রজন্ম ভাবতেই পারে যে তাহলে আমার আর লেখাপড়া করে লাভ, আমি বরং মামুন হই। সুতরাং এরা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে এবং এটা আমাদের সমাজের জন্য ভয়ঙ্কর ক্ষতি। আগামীতে এটা আমাদেরকে একটা পঙ্গু সমাজ তৈরি করে দিবে এবং আমাদের সন্তানরা লেখাপড়া বাদ দিয়ে টিকটকের পিছনে ছুটে। তাও যদি কোনো ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করতো, কোনো গুরুত্বপূর্ণ শিক্ষণীয় কন্টেন্ট তৈরি করতো, তাহলে একটা কথা ছিল। আবুল তাবুল কন্টেন্ট তৈরি করছে। এরপর আসি এই ভদ্র মহিলা, লায়লা নাম, থানায় দেখলাম নাম দিয়েছে লায়লা ফরহাদ, আমি জানি না ফরহাদটাকে। এই ভদ্র মহিলার টাকার উৎস আসলে, এই ভদ্র মহিলার যে শান শওকত, এই ভদ্র মহিলা লাখ লাখ টাকা মামুনকে দিয়েছে, গাড়ি উপহার দিচ্ছে, দামি দামি উপহার দিচ্ছে, তার বাড়িতে সেই রাজপ্রাসাদের মতো অবস্থা, তার পোশাক আশাক সবকিছু মিলিয়ে তার আয়ের উৎসটা আসলে সে কি করে? বাংলাদেশের প্রেক্ষাপটে এইরকম জীবনযাপন করতে গেলে কত টাকা রোজগার করতে হয় এবং সেই আয়ের উৎসটা কি কেউ কি খুঁজে দেখেছে কখনো? এত গোয়েন্দা সংস্থা, এত আইন শৃঙ্খলা বাহিনী, তারা কি এগুলো নিয়ে চিন্তা করবে না? একটা পক্ষ মামলা করলো, আর একটা পক্ষকে ধরে নিয়ে গেল, ঠিক আছে, মামলা হয়েছে, তার বিচার আচার হবে, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু প্রশ্ন হলো যে এই যে ঘটনাটি, এই ঘটনাটিতে 2 জন ব্যক্তি অভিযোগ, একজন হচ্ছে লায়লা, একজন হচ্ছে মামুন, এবং দুজনেই সমান অপরাধী। অপরাধ এখানে যা কিছু হয়েছে দুজনেরই সমানভাবে হয়েছে, সুতরাং দুজনেরই সমান শাস্তি হওয়া উচিত ছিল। হ্যাঁ, হয়তো মামুন মামলা করেনি বলে লায়লাকে গ্রেফতার করতে পারেনি, বাট আমি মনে করি যে নিশ্চয়ই এটি হয়তো আমরা সামনে দেখতে পারবো। কিন্তু প্রশ্ন হলো যে মেইনস্ট্রিম মিডিয়া, তাদেরও কিছু দায়িত্ব আছে। এই ধরনের আমরা দেখি যে এদেরকে নিয়ে কিছু ইউটিউব নির্ভর মিডিয়া সংবাদ পরিবেশন করে যায় দুবেলা। মেইনস্ট্রিম মিডিয়া যেগুলো আছে তারা এখানে কেন রোল প্লে করছে না? তারা কেন সত্য উদ্ঘাটন করছে না? কে এই লায়লা? তারা তো ক্ষমতা কোত্থেকে আসে? সে সেনা কর্মকর্তার মেয়ে, সেনা কর্মকর্তার এক্স ওয়াইফ, সে সেনা বাহিনী নিয়ন্ত্রিত এলাকাতে থাকে, তাহলে তার মধ্যে বসে এত কিছু হয়ে যাচ্ছে, অথচ সেই বিষয়টা মেইন মিডিয়া আসতে পারছে না বা সেটা নিয়ে কোনো তদন্ত হচ্ছে না। এগুলো খুবই দুঃখজনক একটা ব্যাপার। এবারে এই দুজনকে নিয়ে আবার এই যে সেলুন উদ্বোধন করানো, অমুক দোকান উদ্বোধন করানো, বা তাদেরকে দিয়ে বিভিন্ন প্রোডাক্টের প্রমোট করানো, তাদেরই বা রুচি জ্ঞানটা কোথায় আসলে? কারণ লায়লা বা মামুন এরা সমাজের কোন স্তরের মানুষ? তাদের আসলে কি? হ্যাঁ, সেলিব্রিটি মানে কিছু মানুষ ফলো করছে, কিছু মানুষ পিছনে দৌড়াচ্ছে, এটা তো আমরা জানি যে এরকম হুজুগ সবসময় হয়, আর বাঙালি হচ্ছে হুজুগে বাঙালি, এরা এর পেছনে ছোটে। তাই বলি কি এই সমস্ত শপস বা এই সমস্ত প্রোডাকশন হাউসগুলো কি এদের পিছনে এইভাবে ছুটবে? এদেরকে আরো প্রমোট করতে থাকবে যে না ঠিক আছে, এদেরকে দিয়ে আমরা সব উদ্বোধন করাই, এদেরকে দিয়ে আমরা এই একটা ফুড রিভিউ করাই, এদেরকে দিয়ে আমরা একটা প্রোডাক্টের বিজ্ঞাপন করাই। দুঃখজনক। সুতরাং এই সোশ্যাল মিডিয়াটা একটা খুবই ভালো টুলস। এটি আমাদের জীবনে অনেক ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম। আমরা তার প্রমাণ এর আগে পেয়েছি অনেকবার। বহু হারানো মানুষ তার আত্মীয় স্বজন খুঁজে পেয়েছে, বন্ধু বান্ধব খুঁজে পেয়েছে, অসহায় মানুষ সহযোগিতা পেয়েছে এই সোশ্যাল মিডিয়ার কারণে। আবার এই সোশ্যাল মিডিয়ার কারণে সংসার ভেঙে গেছে, এই সোশ্যাল মিডিয়ার কারণেই খুনি মারামারি বা ইত্যাদি অনেক কিছু হয়েছে, আমরা শুনেছি, দেখেছি। সুতরাং সোশ্যাল মিডিয়াকে আমরা কিভাবে ব্যবহার করব তার উপর কিন্তু নির্ভর করছে যে এটি আমাদের জন্য কতটুকু ইতিবাচক বা নেতিবাচক হবে। আসুন আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে ইতিবাচক চর্চা করি, সোশ্যাল মিডিয়াকে আমরা পজিটিভ পাওয়ার হিসেবে ব্যবহার
ব্যবহার করি। সোশ্যাল মিডিয়াটা যেন এখন বিষয়টা হলো যে আপনারা সবাই জানেন যে ফেসবুক বা ইউটিউবের একটা অ্যালগরিদম আছে, অর্থাৎ আপনি যে ধরনের ভিডিও বা যে ধরনের কন্টেন্ট দেখবেন আপনার সামনে ও বারবার সেই ধরনের কন্টেন্ট উপস্থাপন করতে থাকবে। সুতরাং আমরা যদি মামুন লায়লাদেরকে, তিশা মোস্তাকদেরকে বা এরকম যারা আছে তাদেরকে যদি আমরা বয়কট করতে পারি, এখানে আহ্বান করার কিছু নাই, আপনি না দেখলেই আপনার সামনে আর এই দৃশ্যগুলো আসবে না এবং ফেসবুক তখন তাদেরকে আর প্রমোট করবে না, অটোমেটিক্যালি তারা কিন্তু হারিয়ে যাবে। সুতরাং আমাদের হাতে একটা অস্ত্র আছে, আমরা চেষ্টা করি যে এই অস্ত্রটাকে ব্যবহার করতে, যে এই ধরনের নেগেটিভ বিষয়কে, এই ধরনের নেতিবাচক বিষয়কে যা সমাজে খারাপ প্রভাব বিস্তার করে সেগুলোকে আমরা আর প্রমোট করব না, সেগুলোকে আমরা সমর্থন দিব না। আমরা দুইভাবে সমর্থন দিচ্ছি। এক, আমরা যখন দেখছি তখন তারা সেখান থেকে ভিউ হচ্ছে, ভিউ থেকে তারা আর্ন করছে। আবার এই যে অশ্লীল ভিডিও বা যে অশ্লীল যে দৃশ্যাবলী, এগুলোকে আমরা আরো হাজার হাজার মানুষের কাছে নিয়ে যেতে ফেসবুককে সহযোগিতা করছি। সুতরাং আমরা আমাদের অবস্থান থেকে একটা কাজ করতে পারি যে এই ধরনের নেগেটিভ যে সমস্ত কন্টেন্ট আমাদের সামনে আসবে সেগুলোকে আমরা ক্লিক করব না, সেগুলোকে আমরা দেখবো না, সেগুলোতে কোনো রিয়াক্ট দিব না, সেগুলোতে কোনো কমেন্টস করবো না। কারণ আমরা যদি ওটাকে টাচ করি কোনোভাবে তাহলেই সেটি কিন্তু অ্যালগরিদম ধরে নিবে যে আমি ওইটাকে পছন্দ করছি বা অপছন্দ করছি। যেটাই করি না কেন ও বারবার আমার সামনে এবং আমার ফ্রেন্ডসদের সামনে বা আরো অনেক মানুষদের সামনে কিন্তু হাজির করতে থাকি। সুতরাং আমাদের জায়গা থেকে আমরা এই কাজটা করতে পারি যে এদেরকে আমরা ব্যক্তিগতভাবে বয়কট করা, ওই আন্দোলনের মতো ডাক দিয়ে পণ্য বয়কটের মতো করে আসলে হবে না। আমরা ব্যক্তিগতভাবে যারা সচেতন আছি তারা যদি, অনেকে আছেন সচেতনতার জায়গা থেকে, আমি দেখেছি যে এই মামুন লায়লার যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওর কমেন্টসে আমি গিয়েছি, দেখেছি যে ম্যাক্সিমাম নেগেটিভ কমেন্টস, সবাই ওদেরকে গালাগালি দিচ্ছে বা বাজে কথা বলছে। কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনি যে কমেন্টসটা করছেন এই কমেন্টসটা কিন্তু ফেসবুক ইতিবাচক হিসেবে নিচ্ছে, ধরে নিচ্ছে যে আপনি এটাকে পছন্দ করছেন। কারণ ফেসবুক অ্যালগরিদম তো একটা রোবট পরিচালনা করে, তো মানুষ পরিচালনা করে না। সুতরাং আপনি যখনই কমেন্টস করছেন তখনই কিন্তু ওইটা আর একটু ভিউ বেড়ে গেল, যখনই আপনি রিয়াক্ট দিচ্ছেন তখনই কিন্তু আবার ভিউ বেড়ে গেল। সুতরাং আমরা কিন্তু অজান্তেই আমাদের এই সমস্ত নেগেটিভ জিনিসগুলোকে কিন্তু প্রমোট করছি। সুতরাং আমি আজকে যে কথাটা বলতে চাই, মামুন লায়লাদের খুব বেশি কিছু হবে না, হয়তো বড় শাস্তি তো কিছু হবে না, অথবা এরা হারিয়ে যাবে এক সময়। কিন্তু দেখেন তারা কিন্তু আমাকে আপনাকে ব্যবহার করে টাকা কামিয়ে নিচ্ছে, তারা একজন সেলিব্রিটি হয়ে গেছে। তারা হাঁটতে গেলে পুলিশ গার্ড লাগে, তারা কোথাও গেলে সেখানে লাখ লাখ মানুষ জড়ো হয়ে যায়, অথচ তাদের কি মেধা আছে যেটা দিয়ে তারা এরকম একটা সেলিব্রিটি হতে পারে? কোনো মেধা নাই। মেধা শুধু ওই চুল রং করেছে, একটু সাজুগুজু করেছে, বারবার ক্যামেরার সামনে আসছে, আমি আপনি আগ্রহের জায়গা থেকে সেটিকে দেখছি বলেই কিন্তু তারা এই প্রমোশনটা পেয়ে যাচ্ছে। সুতরাং আমার আপনার অবস্থান থেকে আমাদের দায়িত্ব হবে তাদেরকে আর প্রমোট না করা, যাতে আর মামুন তৈরি না হয়, আর লায়লা তৈরি না হয়, আর তিশা তৈরি না হয়, আর মোস্তাক তৈরি না হয়। আসুন সবাই মিলে এই কাজটা শুরু করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।